শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা শুনছো রাতের আড্ডা ইউটিউব চ্যানেল, যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। আজ আমরা হাজির হয়েছি তোমাদের সামনে একটি গল্প নিয়ে। আজ আমাদের গল্পের বক্তা শুভ। ইতিমধ্যেই আমাদের সমস্ত বন্ধুরা সবাই চলে এসেছে। আমাদের মধ্যে রয়েছে সৌমেন, আকাশ, রিকু, শুভ এবং আমি শান্তনু। আজ যে গল্পটি শুভর কাছ থেকে আমরা শুনব, সেটি মহালয়ার দিনেই ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা। তবে চলো শুরু করা যাক আজকের এপিসোড। শুভ সন্ধ্যা বন্ধুরা। শান্তনু, তুমি যেমন বললে আজকের ঘটনাটা হচ্ছে এই মহালয়ের বিষয় নিয়ে। আমার এক বন্ধুর মুখ দিয়ে ঘটনাটা শোনা। তা ও যেমনভাবে বলেছে আমি ঠিক তেমনভাবেই বলছি। মনে করো যে আমি হলাম সেই বন্ধুটা, রাজ ওর নাম। তো রাজের সাথেই ঘটেছে। রাজ আর রাজের এক বন্ধু, ওর নাম সুনীল। তো কি হয়, ওরা মানে 2018 ঘটনা, ওরা তখন এইচএস দেবে। 2018-তে ওরা যখন যায়, মানে এই ধরো পুজোর টাইমটাতে, পুজোর সময়টাতে ওরা পড়তে যায়। এবারে পড়তে গিয়ে হয় না একটা জিনিস, পুজো আসছে, ওরা খুব মজার একটা বিষয়ের মধ্যে দিয়ে এই সময়টা কিন্তু আমরা সবাই যাই। এবার মজাটা কিভাবে সাজা হচ্ছে সেইখানটা আমি বলি। ওরা এরকম মহালয়ের দিন ওদের পড়া ছিল, বাংলা পড়া ছিল। যেরকম বললাম যে ধরো আমিই সেই বন্ধুটা, রাজের মুখ থেকে শুনে আমি তোমাদেরকে ঘটনাটা বলি। তা এরকম পড়তে যাচ্ছি, পড়তে যাওয়ার সময় আমার বন্ধু, ওর জিনিসটা ভালো লাগে না, মানে পড়তে যেতে হঠাৎ করে ভালো লাগে না। ভালো লাগে না, আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। ও কিছু বলছে না। তা বলছে না অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করতে করতে একটা সময় না আমি ফেড আপ হয়ে গেছি যে ধুর, এতবার একটা মানুষকে বলা যায়। ও বলছে যে কিছু না, চল পড়তে যাই। বললাম দেখ, কোনো সমস্যা হলে বলতে পারিস, তাতে একদিন না পড়া হলে কি আর হয়। আর তখন তুমি বুঝতেই পারছো যে এই টাইমটাতে কেমন হয়, মানে পুজোর টাইমটাতে। আর যেহেতু আমরা এইচএস দেবো, আমাদেরও মধ্যে একটা ফিলিংস কাজ করছে। তা হঠাৎ করেই আমি ডিসিশন নিই যে থাক, আজকে যাব না পড়তে। পড়তে যাব না, বাংলা পড়া ছিল, পড়তে যাব না। তুমি চেনো মেদিয়ার রাস্তাটা, তা মেদিয়ার ওখানে আমরা পড়তে যাচ্ছিলাম। যেতে যেতে বাঁদিকে ঢুকতে হবে গলিতে, দাদার বাড়ি। আমরা ওইখান থেকে না ঢুকে আমরা মেদিয়ার রাস্তাটা ধরে ফেলি। ও বলছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস। আমি ছিলাম বাঁদিকে, ও আমার ডান দিকে, বাঁদিকে ঘুরতে হবে। তো বাঁদিকে না ঘুরে আমি ওর সাইকেলটা যথারীতি হাত দিয়ে ঠেলে দিয়েছি, আর আমিও ঘুরে গেছি। রানিংয়ে আমরা দুজন যাচ্ছি সাইকেল চালাতে। এবার ডান দিকে আমি বললাম তাহলে চল মেদিয়ার দিকে ঘুরে আসি। আর মিডিয়াটা না তখন সবে 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 মানে ডেভেলপ হচ্ছে ওই মিডিয়ার রাস্তাটা। লাইট টাইট লাগাচ্ছে, লোকজন বসছে, আর ওই টাইমটাতে না প্রচুর ছেলেমেয়েরা ওই রাত সন্ধ্যের টাইমটাতে বসে থাকে। এবার ওই দেখতে দেখতে আমরা যাচ্ছি, মানে রাস্তা দিয়ে সবে ঢুকেছি, সবাই দেখছি বসে রয়েছে। আর সবাই কি জোড়ায় জোড়ায়, মানে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে সবাই লাইন দিয়ে দুপাশ দিয়ে লাইন দিয়ে বসে রয়েছে। আরে বন্ধুর মন খারাপ, কি জন্য মন খারাপ সেটাও বলছে না। আমি যথারীতি ওর সাথে চালাচ্ছি, ও দেখলাম চুপচাপ চুপচাপ চালাচ্ছে। হঠাৎ করে ও বলছে ভাই একটু দাঁড়া, ওই ব্রিজের ওপরে। আমি বললাম ঠিক আছে তাহলে একটু সাইড করে দাঁড়ালাম। দাঁড়িয়ে আমি বললাম ভাই কি হয়েছে বল, একটা সুন্দর জায়গায় এসেছি, ভালো লাগছে,
বল। ও কোনো মতে ওর কাছে আমি বের করতে পারছি না ব্রিজের কথাটা। পাশে কি জল ছিল? হ্যাঁ, ওই যে বাংলার দুপাশ দিয়ে জল রয়েছে, ব্রিজের মধ্যিখানে। এইবারে ও না কোনোভাবে বলছে না বলে আমার না এক প্রকার ওই আগেই বললাম অধৈর্য হয়ে গেছি। থাক তুই যা পারিস তাই কর, আমি আর তোকে কিছু জিজ্ঞাসাই করব না। তারপরে দেখলাম ও নিজেই বলল, "ভাই জানিস তো আজকে না খুব খারাপ লাগছে।" আমি বললাম, "খারাপ লাগছে কি?" সেটাই তো শুনতে চাইছি। যে ওই যে তোকে বলেছিলাম না একটা মেয়ের সাথে প্রেম করতাম। আমি বললাম, "হ্যাঁ।" বলছে, "ও না মানে কেমন একটা করছে আমার সাথে ব্যবহার।" আরে এই জিনিস, এ তো ছোটখাটো জিনিস। কি করতে হয় বল? যেটা হয়, একটা বন্ধুর প্রেমে আঘাত পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ভাই হিসাবে তো করতেই হবে। এবার আমি বলি, "তুই শুধু ভাই মুখ ফুটে বল, তোর কি করতে হবে?" বলে রাখি এখানে আমার একটা ছোট্ট স্বার্থ আছে। স্বার্থটা আমি পরে আসছি। তো ও বলছে যে, "জানিস তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, পুজোতে ঘুরতে যাবি কিনা?" ও বলল যে, "না যাব।" এবার সেই যাব নাটা এমনভাবে বলল, মানে ঘুরিয়ে ও আমাকে ডাইরেক্টও বলতে পারত। আ বলছি, "আরে বলেনি, ওরকম ঘুরিয়ে বলেছে।" মেয়েরা তো আর সবাই সমান হয় না। কেউ ডাইরেক্ট বলে, কেউ ঘুরিয়ে বলে। আর ও তোকে ঘুরিয়ে বলেছে। "না ভাই তুই এটা ঠিকঠাক বলছিস না।" এইভাবে আমাদের মধ্যে আবার কথাবার্তা হয়। আমি বললাম, "ঠিক আছে, মোদ্দা জিনিস কি ও ঘুরতে যাবে না তাই তো?" ও বলছে, "হ্যাঁ।" আমি বললাম, "ঠিক আছে আমি দেখছি।" এইবারে বলি স্বার্থটা কি? আমার স্বার্থটা কি? ওই যে বান্ধবীটা ও কি আমার সাথে অন্য একটা ব্যাচে পড়তো মেয়েটা। ওই মেয়েটার সাথে আরেকটা মেয়ে ওই ব্যাচে পড়তে আসতো, ইংলিশ ব্যাচে। মানে বন্ধুটার সাথে আমি বাংলা ব্যাচে পড়তাম, আর বান্ধবীটার সাথে ইংলিশ ব্যাচে পড়তাম। এই বান্ধবীটার সাথে আরেকটা মেয়ে আসতো। তাকে আবার আমি পছন্দ করতাম। ঠিক আছে? এইবারে ও যাবে না। তো আমি ওই আমার যাকে পছন্দ তাকেও আমি ফোকাস মানে বলতে পারব না জোর জবরদস্তি যে, "না ও যাচ্ছে তুই কেন যাবি না? তুইও চল একসাথে যাই সবাই মিলে।" তো এই একটা জিনিস মানে আমারও তো সঙ্গে, সঙ্গে মাথা খারাপ হওয়া শুরু হয়েছে। আমি দেখলাম যে না ঠিক আছে, আমি বলে দেখব। ও বলছে, "না ভাই অনেক বলেছি ও তবুও রাজি হচ্ছে না।" বললাম, "আমি একটু বলে দেখি, চেষ্টা আমিও করি।" তাও ও বিষয়টা জানতো না যে ওই মেয়েটার সাথে আমার আবার কিছু একটা চলছে। তো ও বলছে, "তুই এরকমভাবে লাফাচ্ছিস কেন?" বললাম, "আছে একটা ঘটনা, তুই পরে বুঝতে পারবি, জানতেও পারবি। আর তোকে লুকিয়ে আমি কি করব?" বলছে, "ঠিক আছে দেখ।" এবারে আমি ওই মেয়েটাকে ফোন করি। আর তখন মনে করো যে ওই ২০১৮ তো ওই কিপ্যাডের সেট পাওয়া যেত। মাইক্রোম্যাক্সের উপরে আবার সেলফি ক্যামেরা ছিল। ঠিক আছে? তো সেই মোবাইলটা দিয়ে আমি ফোন করি। আরে এখন তো সব স্ক্রিন টাচ হয়ে গেছে। তো আমি ফোন করি। মেয়েটা রিসিভ করে। ওকে আমি বললাম বুঝিয়ে-টুঝিয়ে অনেকক্ষণ ওই রাস্তার উপরে দাঁড়িয়ে কথাবার্তা হলো। ও বলছে, "দেখ কোনোভাবে আমি বেরোতে পারব না।" তখন আমি একটু ওকে জিজ্ঞাসা করি যে, "ভাই তুই তো বেরোবি না? তোর সাথে ও কি বেরোবে না? তোরই তো বান্ধবী।" বলছে, "না।" যেই বলেছে না, সঙ্গে, সঙ্গে না আমার বন্ধুর কি মন খারাপ ছিল। ওর থেকে বেশি আমার মন খারাপ হয়ে গেছে। যে যে হ্যাঁ, বোঝাতে গেলাম, বুঝলো তো না। উল্টে তো আমারও চলে গেল বয়স। থাক। তার মানে তুমি ওখানে রিভিলই করোনি যে তুমি ওই বান্ধবীটাকে যে তুমি ওকে লাইক করো। তোমার ওর বান্ধবীকে তুমি লাইক করো। হ্যাঁ, এবারে আমি ভাবছিলাম কি যে বিষয়টা হবে পুজোতে ঘুরতে যাবো, যেটা হয় ন্যাচারালি। তো মানে আমিও না এই সিনটার মধ্যে ঢুকে আছি। আমার ওই বন্ধুর ঘটনাটা এমনভাবে বলেছে, আমারও কিছু সিকোয়েন্স ওর মধ্যে যাচ্ছিল। তো আমি একদম ওকে না ওর গল্পটাকে শুনেই মানে আমার মতো ভাবে আমি নিয়ে নিয়েছি। আমি ওইভাবেই তোমাদের বলছি। এবারে ওই বন্ধুরও মন খারাপ হয়ে গেল, আমারও মন খারাপ হয়ে গেল। আমি বলছি, "ঠিক আছে, তাহলে কি করবি বল?" বলছে, "পড়তেও তো গেলাম না। পরের দিন যদি মা-বাবাকে জানায় দাদা, আবার ঝামেলা।" ও পড়া বাঙ্ক? পড়া বাঙ্ক। আচ্ছা। এবার
পড়া বাঙ্ক। এবার ও আবার এই জিনিসে খোঁজা দিল যে ভাই যাই তাই হোক, হয়তো গেলে একটু কথাবার্তা বললাম, দাদা বকা টাকা দিত, এসব হয়তো ভুলে যেত। তো সেটাও তো হলো না, বাড়ি থেকে আবার যদি দাদা কমপ্লেন করে। আর আমরা না দাদার কাছে গেলে দাদা জানতো যে আমরা মাঝে সাঝে পড়া অফ দিই বলতে কিরকম, কোনোদিন গেলাম, দাদা আজকে ভালো লাগছে না, আর দাদা আমাদেরকে ওইভাবেই পড়াতো, দাদা জানতো। তো আর মা বাবার সাথে তখন দাদার হেভি কানেকশন ছিল। এইবারে আমি আর ও বন্ধুটা বললো যে আবার একটা চিন্তা। এখন দেখ ভাই, সব ভুল হয়ে গেছে, মনও খারাপ রয়েছে, এবার একটু ভুলে গিয়ে চল ঘুরে আসি, কোথাও বসি গল্প করি চলে আসি। এবার ওই 8টা নাগাদ, আমরা 7টা থেকে পড়া ছিল, আধা ঘন্টা 1 ঘন্টা এই জিনিসে বেরিয়ে গেছে। এইবারে আমরা ওই সোজা মেদিয়ার রোডটা ধরি, মেদিয়ার দিকে যাচ্ছি, যেতে 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 এবার মানে কিছুটা দূর যাওয়ার পরে একটুখানি দুষ্টুমির কথা বলি। তখন আমরা না ওই কষ্ট হলে দেখেছি সিনেমাতে যে একটু নেশা করে, এ করে সে করে, আমরা ওখান থেকে নেশাটাকে শিখি। তাও কিরকম যে একটা সিগারেট কিনি, 2 জন মিলে খাবো, 4 জন মিলে খাবো, এইভাবে আমরা বন্ধুরা মিলে মজা করতাম। তো যথারীতি ওরকম 2টো সিগারেট, আমার কাছেও কিছু টাকা পয়সা নেই, ওর কাছেও কিছু নেই, তা খুচরো খাজরা ব্যাগ ট্যাগ হাতড়ে কোনো রকমে তখন গোলফিলে হয়তো 4-5 টাকা ছিল, ওরকম 10 টাকার মতো কাড়িকুচি হয়েছে। একটা দেশলাই কিনেছি আর 2টো সিগারেট কিনেছি। আমরা আমি যেতে বলছি, ভাই দুটোই কি একেবারে ধরাবো? আর চারিদিকে লোকজন আছে, ধরাতেও পারছি না, তখন ওই ভয়টাও রয়েছে। আর কি করব? আমি বলছি তাহলে ভাই একটা ধরাই, রাস্তায় যেতে যেতে খাবো, কেউ বুঝতে পারবে না, আর তোমরা কোথাও বসে খাবো। তা বলছে তাহলে চল একটা ভালো জায়গা আমি জানি। এইবারে মেদিয়ার ওই রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে, গিয়ে ডান দিকে টার্নিং নিয়ে একটা মানে সুন্দর, আর এখন তো নয় বাড়িঘর দর হয়ে গেছে, আগে না ওই চত্বরটা পুরো ফাঁকা ছিল, পুরো ফাঁকা ছিল, দুপাশ দিয়ে গাছ, মানে একদম তালসারির মতো জায়গাটা ছিল। এইবারে ওরকম রাত ধর প্রায় তখন 8টা 8:30 বাজতে গেছে, আমরা টুকটুক করে সাইকেল চালাতে ওই একটা সিগারেট খেলাম, আর একটা সিগারেট কানে গুঁজেছি, বড় হয়ে গেছি, বিশাল একটা ব্যাপার, তাই কানে গুঁজে নিয়ে যাচ্ছি। যেতে যেতে একটা রাস্তা দেখবে ওই যে গয়েশপুরের দিকে যাই, আর একটা রাস্তা আবার ডান দিকে ঘুরে গেলে আবার মেদিয়ার ভিতরে ঢোকে। এবার মেদিয়ার ভিতরে ওই রাস্তাটা ধরে সোজা এসে নারায়ণগড়ের একটা ঘাট পড়ে, মানে নারায়ণগড়ের বাড়ির কাছাকাছি একটা ঘাট পড়ে, সরি। তো ওই ঘাটে আমরা যাই 2জন মিলে, গিয়ে সাইকেলটা রেখে, আর আমার একটা শখ রয়েছে ছোটবেলা থেকে, আমি কি করি ওই সাইকেলের যখন মানে সাইকেল রাখি, সাইকেল থেকে নামি, তখন একেবারেই ঝটপট ওই তালাটাকে দিয়ে দিই, একদম রানিংয়ে। তো আমি ওরকম রানিংয়ে দিয়েই ঘাটের ভিতরে ঢুকেছি, আর প্রথম সিঁড়িটায় ধাপে ধাপে গেছি। আর বলে রাখি, আমার ওই বন্ধুটা ব্রাহ্মণ ছিল, তো ও আগে আগে নেবেই আগে চলে গেছে। আর ওইখান থেকে একদম সোজাসুজি ওই যে কোচের বাগান যেটা রয়েছে, কঙ্কনা বিনোদন পার্ক, ওইটার সামনাসামনি পড়ে, একদম ওখান থেকে ডিস্টেন্স সোজাসুজি। যথারীতি ও ঢুকেছে আগে, ও ঢুকেই মানে কিভাবে বলবো, মানে ও ঢুকেছে আর আমি তার পিছন পিছন ঢুকেছি। আমি ঢুকতেই দেখলাম ও এরকম কাত করে বেঁকে গেল, একদম মনে হলো যেন ওর সামনে থেকে কেউ ধাক্কা মেরেছে, তাই ও বেঁকে গেছে। হয় না রানিংয়ে আমরা চলতে চলতে ট্রেনের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে চলতে চলতে ধাক্কা লাগে, সাইড হয়ে যায়, সেই রকম ও হয়ে গেছে। অতটা গুরুত্ব নেই, আমি ঢুকেছি ওই জন্য হয়তো ওরকম করলো। এইবারে দুপাশ দিয়ে রেলিং থাকে, লোকজনের হাত দিয়ে দাঁড় করানোর জন্য বা ইয়ে করার জন্য, আমি আবার পাখামো মেরে ওর উপরে উঠে বসতে গেছি। এবার যেই বসতে গেছি,
শান্তনু তুমি বিশ্বাস করবে না, আমার বন্ধুরা যেমন আমায় বললো, আমিও ফিল করলাম। কখনোই কেউ বসতে গেল তার পিছন দিক মানে নিচে থেকে হয়তো আসন বা কোনো কিছু টান দিলে সরে আসলে যে ঘষার একটা ফিলিংস হয় না, ঠিক সেম জিনিস ও পায়। মানে ধরো আমি পাই, একদম সেম জিনিস। মনে হলো আমার নিচে থেকে কেউ বেরিয়ে গেল সত্যি করে। এইবারে আমি এবার আমি ওই বসেই রেলিংটাতে বসেই আমি সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরেছি। আমি আর মানে কোনো রকম নড়নচড়ন নেই, আমি ওখানে বসেই লক হয়ে গেছি। আমার মাথায় তখনই ক্লিক করেছে কিছু না কিছু হলো আমার সাথে। আমি আর কোনো কথা নেই। আমার এমনকি বলে রাখি, আমি যখনই তালা দিয়ে আসছি ওর পিছন পিছন, ও যেহেতু আগে গেছে ওর সাথে ওই জিনিসটা ঘটেছে। ঘটে ও আমাকে জিজ্ঞাসা করেছে যে, "ভাই কি হলো? তালা দিলি?" আমি বললাম, "হ্যাঁ, এখান থেকে দেখতে পাবো না, তালাটা দিয়ে আয়, তুইও দিয়ে আয়।" ও তালাটা দিয়েছে, দিতে গেছে। আর আমি তখন আমার সাথে তখন ওই জিনিসটা ঘটেছে। মানে ঘাটে তখন আমি একা। ও তালা দিতে গেছে। আমি বসেই লক। ও তালা দিয়ে এসেছে, আমি দেখতে পাচ্ছি। ও আমার সামনে থেকে আসছে, এসে দাঁড়ালো আমার সামনে। আমি কোনো রকম কোনো কথা না। আর ও আমার সাথে কোনো রকম কোনো কথা না। শুধু ওই একটা কথা যে, "ভাই তালা দিয়েছিস?" আমি বলেছি, "দিয়ে আয়।" এইটুকুনি একটা কথা। তারপর দুজনই পুরো সাইলেন্ট। মিনিট ৫ আমরা ওইটুখানি সময়ের মধ্যে কেউ কোনো কথা বলিনি। দুজন দুজনের সাথে। এইবারে ঠিক হাত রেখেছি, আমি দুপাশে ২ হাত দিয়ে লক করে রেখেছি। মানে এমনভাবে লক করেছি যাতে আমাকে কেউ মানে নড়া দিলে না পিছন দিকে মানে বাঁদরের জলের মধ্যে পড়বো, না পিছন দিকে কেউ ঠান্ডা দিলে সামনের দিকে পড়বো। একদম ওইভাবে আমি লক করে রেখেছি। আর পাটা দিয়ে নিচের ওই ধাপটাতে আটকে রেখেছি। আমার ঠিক ওই হাতের ঠিক উপরে হাতে একটা তাগা ছিল। ওই তাগার ঠিক উপরের দিকে একটা খোঁচা লাগছে। আমি ৫ মিনিট ধরে ওই ফিলটা নিয়েছি। ৫ মিনিট ধরে ওই ফিলটা নিয়েছি। কোনো রকম কোনো কথা নেই। না ও কথা বলছে, না আমি কথা বলছি। ৫ থেকে ৭ মিনিট হয়ে গেছে। তারপরে না আমি হুঁশে ফিরেছি। যে কিছু একটা হয়েছে, তা নয়তো এরকম হবে না। তো শুভ, তোমরা ওখানে কি দুজনেই ছিলে, আর কেউ ছিল না? না, ওখানে শুধু আমরা দুজনই ছিলাম। আর ওই চত্বরে কেউ নেই। কেউ নেই বলতে কেউই নেই। এবারে ওই যে হাত দিয়েছে বললাম, একটা পিঁয়ের মতো খচখচ লাগছে। আর একটা নয়, ওখানে পরপর ৪-৫ টা রয়েছে। আমি ভাবছি কি যে দেখবে সমুদ্রে এক ধরনের প্রাণী পাওয়া যায়, একটু ক্যাকটাস টাইপের, মানে কালো রঙের দেখতে হয়, গায়ে কাটা মতো থাকে। আমি ভেবেছি ওই প্রাণীটা এখানে। কেউ হয়তো এনে ওখানে রেখে দিয়েছে ওই। আর একই সাথে খোঁচা লাগছে না কিন্তু। মানে কোনো জিনিস উঁচুতে আছে, কোনো জিনিস নিচে আছে, এরকমভাবে খোঁচাটা লাগবে। আর আমি ওটাকে প্রেশার দিচ্ছি। যে কি জিনিস লাগছে বোঝার জন্য। এইবারে ওই এবার এই করতে মিনিট ৭-৮ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি একটু সাহস নিয়ে পকেট থেকে মোবাইলটা বের করেছি। মোবাইলটা বের করে ওই উপরে লাইটটা থাকে, ওই সুইচটা চেপে লাইট জ্বালিয়েছি। লাইট জ্বালিয়ে না মানে ওখান থেকে বলি আমি কিছুটা ভয় কম পেলাম। তার আগে তো মারাত্মক লেভেলে ভয় পাচ্ছিলাম। ও আমার সাথে পরে রিভিল করেছে যে ও মানে ভয় পেয়েছিল। আমাকে সেটা তখন রিভিল করেনি। এবার আমি দেখলাম যে ওই জিনিসটা কি একটা মাটির দলা, মানে কাদা মাটির দলা, তার মধ্যে ওই ধূপ দেয় না মানুষ, তো ওই ধূপ গুজে রেখেছে। ধূপগুলো সব ঝরে গেছে, শুধু ওই কাঠিটুকু ওখানে বোঝা আছে। মানে সকালের দিকে হয়তো করেছে, তাই এটা শক্ত হয়ে গেছে মাটির দলাটা রৌদ্রে। মানে তুমি ভেবে দেখো। আর কেন এই জিনিসটা হলো, মানে মনে হতেই পারে যে এই জিনিসটা কেন এরকম। ওই দিন মহালয় ছিল, যেটা আমাদের মানে আমার শোনা গল্পের মধ্যে একটা সেরা গল্প। মহালয়ার দিন তুমি জানো কি তর্পণ করে মানুষ? হ্যাঁ। তর্পণ করে।
পূর্বপুরুষের নামে তর্পণ করা হয়। হ্যাঁ, তো ওই জন্য মাটির দলায়ের মধ্যে লোকজনের ধূপ বুঝে রেখেছে, ঠিক আছে? তো ওরকমভাবে রাখা রয়েছে, আমি কিছুটা নিশ্চিত হলাম। এবারে ওই বন্ধুটা আমার সাথে কথা বলে। এতক্ষণ কিন্তু কোনো কিছু না, আমি লাইট জ্বেলে দেখেছি, তারপরে এই বন্ধুটা ও ততক্ষণ কিন্তু ওই 5 মিনিট দাঁড়িয়ে রয়েছে, ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। আমাকে বলছে কি রে ভাই, কি হলো? বললাম কি আর হবে, কিছুই না। ও যে অনেকক্ষণ চুপচাপ। আমি বললাম ভাই যা হয়েছে, মন খারাপ। কি আর করি বল, দেখ সামনে তো একটা অনুষ্ঠান আসছে, পুজো আসছে, মন খারাপ রয়েছে। তা এখানে হয়তো পৃথিবীতে অনেকেরই হয়তো কষ্ট আছে। ও সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ ভাই সত্যি, আমরা শুধু কি আর আমরাই কষ্টে আছি, এখানে হয়তো অনেকেই কষ্টে আছে। আমরা দুজন কথা বলছি, এবার কোনোভাবেই মানে বুঝতে দিচ্ছি না যে আমি ভয় পেয়েছি, আবার ও বুঝতে দিচ্ছে না আমাকে ও ভয় পেয়েছে। আমরা দুজন এইভাবে কথা বলছি, মানে হয় না থার্ড পার্টি কেউ একজন যদি থাকে, অনেক সময় আমরা ইশারাই কথা বলি, ঠিক সেরকম। ঠিক সেই রকম হচ্ছে যে হয়তো অনেকেই কষ্টে আছে, আর শুধু তার আমরা কষ্টে নেই, হয়তো আমাদের কষ্টটাও ছোট, তার কষ্টটা হয়তো অনেক বড়, হতেই পারে, না হওয়ার কিছু না। ও বলছে হ্যাঁ ভাই হতেই পারে, না হওয়ার তো কিছু নেই, আমাদের কষ্ট কি আর কষ্ট। এবার এইসব চলছে, কথাবার্তা চলছে, চলতে চলতে ও কিন্তু তখন আমাকে কিছু বলছে না যে ও ভয় পেয়েছে বা ওর সাথে কি ঘটেছে, আমি পরে আসছি ওর সাথে কি ঘটেছে। এইবারে হঠাৎ করে আমি দূরের দিকে তাকিয়েছি, দূরের দিকে তাকালে ওই তখন তো এত ডেভেলপ হয়নি কঙ্কনা বিনোদন পার্কটা, ওইটা দুটো লাইট জ্বলতো, ওই যে আগেকার দিনের যে অরেঞ্জ কালারের যে লাইটগুলো থাকতো, ভ্যাপার লাইট। ভ্যাপার লাইট, ওই লাইটগুলো ওরকম দুটো নয় তিনটে ছিল, তিনটে লাইট ওরকম জ্বলছে। আর প্রথমটা আসছে মানে মাঝ বরাবর আসছে, তারপরে মিডিলের লাইটটা মাঝ বরাবর থেকে আরও কিছুটা এগিয়ে এসেছে, আর থার্ড যে লাইটটা ছিল সেইটা একদম আমাদের পার অবধি চলে এসেছে, মানে এতটাই চলে এসেছে। তুমি বিশ্বাস করবে না শান্তনু, ওই দিন বুঝতে পারলাম অন্ধকারে মাছ বেশি লাফায়, অন্ধকারে মাছ বেশি লাফায়। কেন বললাম, তার কারণ হচ্ছে আমি যখনই লাইট মারছি কোনো শব্দ নেই, কিন্তু আমি লাইট অফ করছি, তুমি বিশ্বাস করবে না মাছ লাফাচ্ছে, মানে একদম যেন মাছ উঠে পাড়ে চলে আসে এরকম ভাবে লাফাচ্ছে, একদম এদিক ঝাপটাচ্ছে ওদিক ঝাপটাচ্ছে, জল ছেড়াচ্ছে, এই করতে করতে চলছে, এইসব ঘটনা চলছে। পিছন দিক থেকে হঠাৎ করেই দেখছি ঘর 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 করে আওয়াজ হচ্ছে, মানে মেশিন চলছে মনে হচ্ছে। অত রাতে 8:30 9টার সময় কে মেশিন চালায়? আমি তখনও নিজেকে মন থেকে বলছি না পাশের বাড়ি হয়তো মোটর টটর চালাচ্ছে, চালাক, অসুবিধা কি। কচুরি পাড়ার মধ্যে দুপ ধাপ আওয়াজ, আর যেন মাছ উঠে, মানে আমি কোনোভাবেই নিজেকে জায়গা দিচ্ছি না যে আমি ভয় পেয়েছি বা আমাদের সাথে ভয়ের কিছু ঘটছে। এরকম ভাবে উঠছে, ডান দিক থেকে উঠে বাদিকে লাফ দিচ্ছে মাছ, মানে এরকম বুঝতে পারছি আমরা। কচুরি পানার মধ্যে ছন 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 করে শব্দ হচ্ছে, মানে জল টল এলোমেলো হয়ে যাচ্ছে, মাছ ওরকম হচ্ছে। এবার হঠাৎ করে দেখি একটা ছায়া মানে রাস্তার দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে, এগিয়ে আস্তে 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 আমরা একটু নিচের দিকে ছিলাম, তো দেখলাম একটা মাথা উঠলো, মানে চুল দেখা গেল, তারপরে মুখ দেখা যাচ্ছে, আর লাইটটা না পিছন দিক থেকে আসছে, যার ফলে ছায়াটা আরো ভালো বোঝা যায়। ছায়াটা আরো ভালো বোঝা যাচ্ছে। আর যে লোকটা আসছিল, না লোক বলা ভুল, একটা ছেলেই আসছিল, তখন খুব বেশি হলে হয়তো 25-30 বছর বয়স হবে। তা ওর না পুরো অংশটা কালো দেখছি আমরা, ও যথারীতি আস্তে 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 আমাদের সামনে যেই চলে এসেছে না, আমরা মানে আচমকা একটা ভয় পেয়ে গেছি।
এবার ঘুরে তাকিয়েছি, ঘুরে তাকিয়েই না ছেলেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে, তোরা কারা, কেন এসেছিস, কিসের জন্য, কী বৃত্তান্ত, এবার এরকম জিজ্ঞাসা করছে। যেরকম জিজ্ঞাসা করছে, দেখো আমরা ওখানে কিন্তু চুরি চামারি করতে যাইনি, তো আমাদের ওই ভয়টা নেই। আমরা নর্মালি উত্তর দিয়েছি, দাদা আমাদের বাড়ি এরকম রয়েছে, আমরা এসেছি, ভালো লাগছে না, ঘুরতে এসেছি। তা বলছে, তোরা এত রাতে এসেছিস, কেন এসেছিস, তোরা জানিস না এখানে কি হয়? বললাম, না দাদা, কি হয়? বলছে, এখানে অনেক জিনিস হয়, তোরা বসতে না, তোরা চলে যা, তোরা সকালে আসবি, রাতে আসবি না, সন্ধ্যের পরে তো এই ঘাটে আসবিই না, কখনো আসবি না। আমাদেরকে এইভাবে বলছে, মানে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতো। আর আমরা মানে আসবো না, এক প্রকার আমরা ঠিকই করে নিয়েছি যে এরম ভাবে বলছে, কোনোদিন এই ঘাটে আসবো না। আর তখন সেন্টিমেন্টাল তো লাগবেই লাগবে। ওই দাদাটা যথারীতি বলে টলে চলে গেল। আমরা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বলে আমরা একটু গরম টরম দিয়ে, আর তখন রক্ত গরম গরম দিয়ে দিয়েছি, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। দাদাটা চলে গেল। চলে গিয়ে দাদার কি মনে হয়েছে, আবার ফিরে এসেছে, এসে বলছে, ভাই খারাপ মনে করিস না। এতক্ষণ কিন্তু খুব গরম দিয়ে দাদাটা কথা বলছে, আমরাও খুব গরম দিয়ে কথা বলছি। বলছে, ভাই খারাপ মনে করিস না, এখান থেকে চলে যা। তো ওরকম ভাবে বলতে আমি চাইনি তোদেরকে, মানে তোরা এরকম কথাবার্তা বলছে, আমি ভেবেছি মানে কিছু একটা হচ্ছে, আমি ওই জন্য রানিয়ে এসেছি, আর মাথাটা ওই জন্য গরম হয়ে গেছে। তো কোনো ব্যাপারটা নাই, ব্যাস চলে যা। না এতবার করে বলছো তাহলে তো নিশ্চয়ই কারণ আছে। কেন? বলছে, ভাই এই ঘাটে, এবার আমরা না এরকম ভাবে বলছে আমাদের সাথে খুব মানে ইনোসেন্ট ভাবে কথাটা বলছে বলে আমরাও উঠে এসেছি। না ঠিকই তো, এমনি রাত ৯টা বেজে গেছে, ৯:৩০ বাজতে যায়, পরের টাইমেও দিক থেকে আমাদের শেষ হয়ে যাচ্ছে, তো বাড়ি যেতে হবে। আমরা উঠে আসি, উঠে যাওয়া বলছি, দাদা চলে যাচ্ছি, শুধু একটাই কথা বলো, যে কি এমন হয়েছে এখানে? এ দাদাটা বলছে যে এই ঘাটে নৌকা ডুবি থেকে শুরু করে বাসন মাজতে এসেছে, চুলির মুঠি ধরে নিচে জলে টানা অবধি সমস্ত কিছু হয়েছে, সমস্ত কিছু হয়েছে, এমনকি বাচ্চা পর্যন্ত ডুবি হয়ে গেছে। আমি বলছি, দাদা মানে এটা বুঝতে পারলাম না, তখন কি আর এত কিছু বুঝতাম? কি বলতে চাইছো? যে এখানে ভাই পাশে খবর আছে, পাশে খবর আছে, আর এইখানে না নৌকা ডুবি বলতে আমি বলতে চাইছি কেউ না, একটা অন্য কোনো জিনিস। ও তখনও কিন্তু ওই সামনে দাঁড়িয়ে না আমাদের সাথে বলছে না যে ভূতে এগুলো করেছে না কি সব বলছে না, আমাদের শুধু এটুকুনি বলছে, এমন একটা শক্তি ওখান থেকে নৌকাকে ডুবিয়ে দিয়ে দিয়েছে। প্রায় হয়েছে, প্রায় হয়েছে, মানুষজন কাপড় কাচ্ছে, চুলির মুঠি ধরে টেনে ওখানে ডুবিয়ে দিয়েছে, ঠেসে ধরেছে, এরকমও সময় গেছে। ওই জন্য তোদেরকে বলছি তোরা চলে যা। এবার ওই কানে একটা সিগারেট বোঝা ছিল, ওই দাদাটা দেখলাম বিড়ি ধরাচ্ছে, তো আমরা বললাম, দাদা একটু আগুনটা দাও, আমরা একটু সিগারেট খাই। তো সিগারেট আমরা ওখানে ধরিয়েছি, ওখানে ধরিয়েছি দুজন, ধরিয়ে ওই দাদাটা বলে চলে যাচ্ছে। তুমি বিশ্বাস করবে না, একটা জিনিস বলি, কেন ভয়টা বেশি লাগলো তারপরে, দাদাটা যখন বলে চলে যাচ্ছে, যেই দিকটা লাইট, তার সামনে দিয়ে বাঁশবাগানের পাতা আর গাছটা সামনে এসেছে, আর সেইটা এমনভাবেই হাওয়াতে দুলছে, মনে হচ্ছে কেউ একজন উপর থেকে আমাদের উপরে নজর রাখছিল, সে ওরকম হাওয়ায় দুলছে এই রকম, মানে ছাওয়াটা পড়ছে, তো আমরা এতক্ষণ তো নিচে ছিলাম দেখতে পাইনি, যখন ওই উপরে এসে দাদাটা বলে চলে গেল, ভয়টা তখন লাগলো। আর ওই রকম একটা জিনিস আমরা শুধু ছায়াটা দেখছি, খুঁজে পাচ্ছি না কোথা থেকে ওই ছায়াটা আসছে। আমরা প্রথমে দেখেই দুজনেই ভেবেই নিয়েছি কেউ একটা আমাদের ওপরে দাঁড়িয়ে রয়েছে, সাহসে আমাদের কুলাচ্ছে না যে আমরা উপরের দিকে তাকাই। যেহেতু বলেছি আমার একটা বন্ধু ব্রাহ্মণ ছিল, যে আমার সাথে ছিল সে ব্রাহ্মণ ছিল, তো ও সঙ্গে সঙ্গে একটা কাজ করে, এটা আমাকে পরে জানায়। ও সঙ্গে সঙ্গে নিজের পৈতেটা জড়িয়ে
আমার গায়ে হাত দেয়। আমি তখন ভেবেছিলাম যে সিগারেট চাইছে, তো আমি সিগারেটটা নিয়ে ওর হাতে দিই। ও বলছে, "না তুই খা, আমি নিচ্ছি, আর সাইকেলে ওঠ।" তুমি এটা জানবে লোহা বা আগুন ছুঁলে না কেউ কিছু করতে পারে না। মানে কোনো শক্তি তোমাকে, মানে অপশক্তি তোমার গায়ে টাচ করতে পারে না। এবার আমি সাইকেলে উঠেছি, সিগারেটটা আমার হাতে তখনও। এবার ঘুরিয়ে ওই এক হাতে কিন্তু পইতে ধরা, ওই জন্য আমার কাছে নেয়নি। ও আর এক হাত দিয়ে সাইকেলের চাবি খুলে সাইকেলে উঠে এক হাত দিয়ে করছে, বাঁ হাত দিয়ে, আর ডান হাত দিয়ে পইতে জড়িয়ে রেখেছে। ওখান থেকে দুজন মিলে বেরিয়েছে, আমার ডান হাতে সিগারেট, বাঁ হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে আমরা দুজন মিলে প্রায় বাস্তরা স্কুল অবধি চলে এসেছি। তারপরেও আমাকে বলছে, "দে সিগারেটটা দে।" বললাম, "কি রে তুই এতক্ষণ খাসনি, আর একটুখানি আছে, কাউন্টারও নেই।" ও বলছে, "ও তুই বুঝবি না।" আমি, "কেন বুঝবো না? না বললে বুঝবো কোথা থেকে? আর তুই সকাল থেকে শুরু করেছিস যে কি হচ্ছে কি হচ্ছে না, বা এরকম করলে কিন্তু ভালো লাগে না। পরিষ্কার করে বল।" বলছে, "আমি পুঁইতে জড়িয়ে রেখেছিলাম আরেক হাতে। আরেক হাতে আমার পুঁইতে জড়ানো ছিল।" যখনই বলেছে পুঁইতে জড়ানো ছিল, তুমি বিশ্বাস করো না, আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। বললাম, "ভাই, তো পুঁইতে জড়ানো ছিল তাহলে তুই ভাই আমাকে কেন বাঁচালি না?" বলছে, "তোরা বাঁচিয়েছি, ওই জন্যই আমি তখন সিগারেটটা নিইনি। তোর হাতে আগুনটা ছিল যতক্ষণ না তুই সাইকেলে না উঠিস। আর তোর গায়ের ওপরে আমি ওই মানে ওই ছায়াটা দেখেই গায়ের ওপরে আমি হাতটা দিয়েছিলাম। ওই ছায়াটা দেখেছে, আমরা দুজনই কিন্তু ছায়াটা দেখেছি। ওই দাদাটা আগুন ধরিয়ে, মানে আগুন দিয়ে দিয়েছে ওই দাদাটার হাতে, ওই দাদাটা চলে গেছে। তখনই আমরা ওই ছায়াটাকে ফোকাস করেছে যে আমাদের গায়ের, মানে উপর দিয়ে কোনো একটা ছায়া এসে পড়েছে। বুঝতে পারলে বিষয়টা? ছায়াটা তার মানে তোমার গায়ের উপরেও ছিল, ওর গায়ের ওপরেও ছিল। গায়ের উপরেও ছিল। এবার এইটা আমরা পরে ওটাকে রিভিল করতে পেরেছি যে ওই ছায়াটা কিসের ছিল। আচ্ছা। ওই যে বাঁশবাগানের যে গাছটা বললাম নুয়ে পড়েছিল, ওই লাইটের আলোতে ওই একটা যে হাওয়া দিচ্ছে, ও দুলছে। তো ওই পাতাগুলো আর গাছের ডান্ডিটা এমনভাবেই ছিল, ওই ছায়াটা মনে হচ্ছে কেউ একজন আমাদের গায়ের উপরে এরকমভাবে দুলছে। ওইটাতে ও ভয় পেয়েছে, আমিও ভয় পেয়েছি। ভয় পেয়ে ও আমার সাথে ওই করেছে, গায়ে হাত দিয়ে রেখেছিল। তারপর যখন বলল, তারপরে মানে অবশেষে মানে কোনো রকমে বাড়ি যেতে পারি। কোনো রকমে বাড়ি যেতে পারি। তারপরে দুজন মিলে বাড়ি ফিরলাম। ওর বাড়ি গেল, আমি আমার বাড়ি আসলাম। 9:30 বাজে। বাড়ি গিয়ে খেয়ে দেয়ে শুলাম। এর পরের দিনের ঘটনা। এর পরের দিন কি হয়? এই জিনিসটা এই অবধি শেষ আমি ভেবেছিলাম। তার ঠিক পরের দিন আমার ওই মামি বাবা মারা যায়। ঠিক আছে? তো তার কাজ ছিল, মানে তার, মানে মারা যায় তার 2-3 দিন আগে। তো ওই কাজ ছিল। কাজ মানে হয় না, মেয়ে যে মারা গেছে বাবা, তার উদ্দেশ্যে কাজ করে না? 3 দিনের কাজ হয়। 3 দিনের কাজ হয়। ওই 3 দিনের কাজ করবে। তার পরের দিন হচ্ছে খাওয়া-দাওয়া, মানে খাওয়াবে। তো আমিও গেছি, খাওয়া হবে। মা তো আগেই চলে গেছে, আমিও স্কুল করে গেছি। গিয়ে রাতের বেলা, ও পড়া ছিল। পড়ে-টড়ে আমি রাতের বেলার দিকে গেছি। তো সবাই খাওয়া-দাওয়া হয়ে গেছে। আমাকে বলল, "তাহলে তুই যা হাতটা ধুয়ে আয়।" আর বলে রাখি, আমার মামার বাড়ি থেকে কলপাড়টা একটু দূরে। মানে আগে যেটা হতো, একটু দূরে। বাড়ির চালার মধ্যে থেকে ওটা যেতে হবে, কিন্তু একটুখানি দূরে। তো আমি গেলাম। গিয়ে আমি কল রেঞ্জি, নরমালি আমার মামার বাড়িতে আমি আগেও গেছি, এখনো যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো আমি কল চেপেছি। কল ২ বার ৩ বার চেপেছি, চেপে হাতটা ধুয়েছি। ধুয়েই যে আমি উপরে তাকিয়েছি, সঙ্গে, সঙ্গে আমার মুখের সামনে থেকে, মানে হাতখানিক দূরে কোনো একটা জিনিস আমার সটাং করে আমার চোখের সামনে দিয়ে সরে গেল। একটা জলজ্যান্ত মানুষ আমার সামনে থেকে সরে গেল। আর সরলো এতটাই স্পিডে, শুধু আমি মুখটা তুলে মাথাটা সোজা করতে যতটুকু সময়, ওই মিলি সেকেন্ডের মধ্যে একটা মানুষ সরে গেল। আমি স্পষ্ট দেখলাম তাকে। একদম স্পষ্ট দেখলাম। ওই দেখাতে না আমি খুবভাবে ভয় পাই।
আগের দিনের ঘটনাটা কিন্তু আমি অতটা আর মাথায় নেই, আমি ভুলেও গেছি। ওই যে চলে গেল, আমি সঙ্গে সঙ্গে না কাঁপা শুরু করি। তখন আমি ভয়টা পেয়েছি। আগের দিনের ভয় কি পেয়েছিলাম, মানে তার পরের দিনের ভয়টা আরো মারাত্মক গেছে, বিশাল মারাত্মক ভয় পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে কলমল ছাড়ো, আমি কাঁপতে কাঁপতে দৌড়, মা গো বাবা গো বলতে বলতে ঘরে দৌড়েছি। সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে। আমি আর কোনো কথা নেই, চুপচাপ এক জায়গায় বসে কাঁপ। কোনো মতে আমি নিজে ঠেকাতে পারছি না। এবার যে কি দেখলাম সেটাও আমি কাউকে বলতে পারছি না, কোনোভাবে বলতে পারছি না। সবাই মিলে আসলো, কি হয়েছে বাবা বল। মানে তখন না আর মামা কিছু একটা বুঝতে পারে। তো মামা বুঝতে পেরে বলছে, ও তোরা সাইড দে, তোরা সব সর সর। আমার মাটা সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, আর মা চোখে মুখে হাত দিচ্ছে, তোরা সর দেখি কি হয়েছে। এ মা কি হয়েছে রে, ঠিক এইভাবে, এ মা কি হয়েছে রে, আমাকে বল, চল বাইরে চল। আমি আর বাইরে যাব না, কোনো মতে বাইরে যাবো না, আমি না বাইরে যাবো না। এবার যে দেখছে যে আমি কথা বলেছি, সবাই আমার মা বলছে আচ্ছা ঠিক আছে, বাইরে যাবি না তো ছাড়, বাইরে যেতে হবে না। আচ্ছা একটু জল দাও তো। আরে মামা তুই জল খা। আমি জল খেয়েছি। ওই জলটা নিয়ে, কিছুটা জল নিয়ে আমার চোখে মুখে দেয়, দিয়ে আমার মনে আছে তখন আমাকে ধরে স্নান করি ওখানে। স্নান করিয়ে দেওয়ার পরে আমি কিছুটা ঠিক হই। সেদিন রাতে খাই, তারপরে খেয়ে দিয়ে শুলাম। সেদিন রাতে আমাকে কেউ ছাড়েনি, মানে আমার মা তো একদম চাপটে ধরে আমাকে নিয়ে শুয়ে রয়েছে মামার বাড়িতে। তারপর আমি বাড়ি আসি, তার পরের দিন বাড়ি আসার পরে আমাকে ঝাড়ানো হয়, তারপরে ওই বন্ধুটা বলে যে ওকে ঝাড়ানোর পরে ও তারপরে কিছুটা সুস্থ হয়, ওই ভয়টা তারপরে আর পায় না। মেনলি ছিল ঘটনাটা কি, এই যে একটা বিষয়। তারপর আমি ওটা বুঝলাম যে কেন ওই দিন এই জিনিসটা ঘটেছে ওর সাথে, মানে মহালয়ের দিন কেন এই জিনিসটা ঘটেছে। মহালয়ের দিন না অমাবস্যা থাকে, ঘোর অমাবস্যা থাকে। আর ওই দিনে ওরা দুজন ওই পাড়ে গেছিল, যেখানে ওই দিনের দিন পিতৃলোকের জন্য জল দেয়, পিতৃকুলে জল দেয়। তো আমার মনে হয় কোনোভাবে ওইখানে ওদের সাথে কেউ একজন ওখানে প্রেজেন্ট ছিল। ওই বন্ধুটা, মানে রাজের যে বন্ধু ছিল, ওর সাথে পরে আমি কথা বলি, মানে জিনিসটা সত্যি কিনা, হয় না একটা কিউরিয়াসিটি। তো ওর সাথে কথা বলতে গিয়ে আমি শুনি যে ভাই তোর সাথে কি ঘটেছিল, তুই ওরকম সাইড হয়ে গেছিলি কেন। ও বলল যে ভাই যখন আমি তো তালা টালা মারি না, ও তালা মারার জন্য পিছিয়ে গেছিল, আমি এগিয়ে গেছিলাম, রাজের আগে আমি ঢুকি। ঢুকলে কেউ একজন বা কিছু একজন আমাকে জোরে ধাক্কা মারে, যেটা আমি প্রথমে বলছিলাম যে ওই ট্রেনে বাসে যেরকম ভাবে কেউ যদি আচমকা এসে ধাক্কা লাগে না, আমি সরাসরি বলি ছিল ওটা, শুরুতে বললাম যে ধাক্কা মারলে যে সরি সরি বলে আমরা বেরিয়ে যাই, সেই রকম জোরে ওকে ধাক্কা দেয়। মানে ও ঢুকেছে আর উনি কোনো মতে ওখান থেকে বেরোতে পারলে বাঁচে, এরকম ভাবে ওকে ধাক্কাটা মারে। তো ওই জন্য ও সাইড হয়ে যায়, বুঝলে। আচ্ছা। তারপরে ওর সাথে ও যেহেতু ওই রকম ভাবে গায়ে পইতেছিল, ওই জন্য ওকে কিছু করতে পারেনি। আর ও ওই ব্যাপার না ভয়টাও পায়নি, পেয়েছিল আমার ওই বন্ধু রাজ। ওকে যখন ঝাড়ানো টাড়ানো হয়ে গেল, তারপরে গিয়ে ও অনেক দিন, মানে পুজোটা কিভাবে কেটেছিল বলছে ভাই আমি নিজেও বলতে পারবো না পুজোটা আমার সাথে কিভাবে কেটেছে। মানে ও তখনও শোকের মধ্যে ছিল, একটা আচমকা এত বড় একটা জিনিস ওর সাথে ঘটেছে। তো এই ঘটনাটা আজকে ছিল, ঘটনা শুনে সত্যি কথা বলি গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আজকে এই গল্পটাই আমাদের বন্ধুদের শোনানোর জন্য আমার কাছে ছিল, আর শোনাতে পেরে আজকে আমি খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো এই ঘটনাটা মহালয়ের উপলক্ষে। মানে দেখো একটা জিনিস থেকেই যায় যে
ভগবান মানে যেমন পজিটিভ আছে সেরকম নেগেটিভও আছে। সেরকমভাবে না মানে কিছু না কিছু এ জগতে আছেই। সেটার অস্তিত্ব সে প্রতিনিয়ত কাউকে না কাউকে বা কেমন না কেমনভাবেই তাকে অনুভব করায়, আমাদেরকে অনুভব করায়। সাময়িক বাট অনুভবটা হয়। তুমি মনে করে দেখো ওই যে নিচে থেকে যখন কিছু সরে যাওয়ার যে ও যে মানে রাত যে অনুভূতিটা পেয়েছিল, কেমন ছিল? এই ফিলিংসটা কেমন ছিল? তো এই হলো আজকে আমার ঘটনা। বন্ধুরা, তোমরা শুনছিলে আমাদেরই বন্ধু শুভর কাছ থেকে একটি ভৌতিক ঘটনা। সত্যি কথা বলতে গল্পটি যখন ১ম দিকে আমি শুনছিলাম আমার নিজেরই মনে হয়েছিল যে এটা একটা প্রেমের গল্পের দিকে যাচ্ছে। হঠাৎ করেই একটা ভৌতিক জায়গা ঢুকে গেছে আমাদের এই গল্পটার মধ্যে এবং শেষটা সত্যিই আমারও পার্সোনালি প্রচুর পরিমাণে গা ভীষণ কাঁটা দিয়ে উঠেছে। যাই হোক, আজকের গল্পটি ছিল এইখানেই শেষ আমাদের। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করো রাতের আড্ডা ইউটিউব চ্যানেলটিকে। পুজো ভালোভাবে সবাই কাটিও। দেখা হচ্ছে বন্ধুরা কোনো অন্য এক ভিডিওতে। শুভরাত্রি।